এটা কি একেবারেই অসম্ভব যে 40-40 পাও? একদমই নয়। টেক্সট বুকই হচ্ছে আসল রাজা। তাহলে দিস উইল হেল্প ইউ টু পাস ইন দ্য হায়ার এক্সামিনেশন। ঘড়ির কাঁটায় কিন্তু টিক 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 করে সময় পেরিয়ে যাচ্ছে, আর আর কয়েকদিনের মাথাতেই তোমাদের সামেটিভ এক্সামিনেশন একদম দোরগড়ায় কড়া নাড়ছে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমরা ছোট ছোট সিলেবাসের উপরে পরীক্ষা দিচ্ছি। আগেকার সময় যখন আমরা পরীক্ষা দিয়েছি হাফ ইয়ারলি, ফুল ইয়ার এক্সামিনেশনের অনেক বড় সিলেবাসের উপর এক্সাম দিতে হয়েছে, কিন্তু এখনকার যে এক্সামিনেশন প্রসেস গুলো হচ্ছে সেটা কেন করা হয়েছে? যাতে আগামী দিনে যে কম্পিটিটিভ এক্সাম গুলো রয়েছে সেই এক্সামিনেশনের জন্য তোমরা অনেকটা প্রিপেয়ার হয়ে যাও। ওই জন্য ছোট ছোট সিলেবাসের উপরে বারবার তোমাদের ইভ্যালুয়েট করা হচ্ছে। কিন্তু পড়াশোনার পাশাপাশি কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে টু গেট দ্য ফুল মার্কস ইন সামেটিভ এক্সামিনেশন। এটা কি একেবারেই অসম্ভব যে 40-40 পাও? একদমই নয়। আমি বলবো যে যখন ছোট সিলেবাস তখন কনসেন্ট্রেশন অনেক বেশি, তখন প্র্যাকটিস অনেক বেশি, তখন ইভ্যালুয়েশনের জন্য আমরা অনেকটা ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যাই। কিন্তু যখন বড় সিলেবাস অবশ্যই অনেকটা পড়তে হয়, অনেক কিছু মনে রাখতে হয় এবং সেখানে ঘেটে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই প্রথম থেকেই এমন ভাবে আমাদেরকে রেডি থাকতে হবে যাতে পরবর্তী যে ক্লাসেস গুলো রয়েছে সেটাতে সমস্যা নয়। এবং আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য 5টা এমন টিপস নিয়ে যেটা তোমাদেরকে এই সামেটিভ এক্সামে 40 আউট অফ 40 পেতে সাহায্য করবে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট বুকই হচ্ছে আসল রাজা। এটা প্রত্যেকটা বাচ্চা যারা আজকে এই ভিডিওটা দেখছো মাথায় ঢুকিয়ে নাও যে আমরা সাজেশন বুকের উপরে যত ডিপেন্ডেন্সি কমাবো এবং টেক্সট বুকের উপর ডিপেন্ডেন্সি বাড়াবো তত কিন্তু আমাদের পড়াশোনার যে মানটা সেটা বাড়বে। কেন? স্বভাবতই আমরা যখন ওপরের ক্লাসে উঠছি তখন আমাদের এমসিকিউ বেস প্রচুর কোয়েশ্চেন আনসার দিতে হয়। এমসিকিউ কোনো সাজেশন বুক দেখে হয় না বাবা। আমাদের 11-12 এখন সামেটিভ, আমাদের 11-12 এখন কি হয়ে গেছে, সেমিস্টার এক্সামিনেশন হয়ে গেছে। সেমিস্টারেতে একটা পুরো এক্সামিনেশন সম্পূর্ণ এমসিকিউ এর উপর হচ্ছে। সেখানে যদি তোমার টেক্সট বুক পড়ার অভ্যেসটা না থাকে এই ছোট বয়স থেকে, তাহলে বড় হয়ে কিন্তু ওই হঠাৎ করে তোমাকে এত বইয়ের সমুদ্র দিয়ে দিলে তুমি ঘাবড়ে যাবে। তাই প্রথমে মাথায় গেঁথে নিতে হবে টেক্সট বুকই আসল রাজা। যতই সাজেশন বুক পড়ো, যতই নোটস পড়ো, যতই যা প্র্যাকটিস করো, টেক্সট বুককে খুঁটিয়ে পড়ার অভ্যেস এবং শেষ মুহূর্ত তাই করো। আমি বলবো এখনো সময় রয়েছে, এখনো টেক্সট বুকটাকে আবার খুঁটিয়ে পড়ো। সেকেন্ড হচ্ছে 2 আর 3 নম্বরের যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে সেগুলোর উপরে দখল বাড়াও। কেন বলছি এটা? 2 নম্বরের প্রশ্নের অনেকেই কি করে, শুধুমাত্র আনসারটা লিখে চলে আসে, সম্পূর্ণ বাক্যে লেখে না। কিন্তু বাংলা মিডিয়ামে যারা পরীক্ষার খাতা চেক করেন, যারা এক্সামিনার হন, তারা কিন্তু এক্সপেক্ট করে তোমার থেকে যে তুমি সম্পূর্ণ বাক্যে যে কোনো প্রশ্নের উত্তর দেবে। 2 নম্বরে গদ্য লিখে আসবে না, 3 নম্বরের গদ্য লিখে আসবে না। অবশ্যই 5 মার্কস 8 মার্কসের যে কোয়েশ্চেন্স গুলো থাকে সেগুলোতে গদ্য লেখা যায়, তোমার মনের ভাষায় 2-4টে প্রশ্নের উত্তর দেওয়া যায়। কিন্তু 2 এবং 3 নম্বরের প্রশ্নের কিন্তু উত্তর হবে একদম টু দি পয়েন্ট, পয়েন্ট ওয়াইজ। এবং খুব ভালো হয় যদি তুমি পয়েন্ট করে করে আনসার গুলো লিখতে পারো। মানে 2 নম্বরের কোয়েশ্চেনে 2টো পয়েন্ট দিলে, 3 নম্বরের কোয়েশ্চেনে 3টে পয়েন্ট দিলে, কিন্তু নিজের মন গড়ন কথাবার্তা ওখানে লিখলে হবে না, যেটা আমরা সাধারণত রচনাধর্মী প্রশ্নে করে থাকি। গট ইট? থার্ড হচ্ছে গিয়ে ডায়াগ্রাম বা চিত্র অঙ্কন। চেষ্টা করবে যেখানে চিত্র অঙ্কন করা যাবে, ডায়াগ্রাম দেওয়া যাবে, কিন্তু তোমাকে হয়তো ডিরেক্টলি চাইনি। ধরো তোমাকে ব্যাঙের একটা চিত্র বলেছে, মানে কিছু একটা লিখতে বলেছে, বর্ণনা দিতে বলেছে কোনো একটা পোর্শন সম্বন্ধে বডির, সেখানে তুমি কি করবে, ওই চিত্রটা ওই জায়গাটা এঁকে দেওয়ার চেষ্টা করবে। হয়তো মানুষের হৃৎপিণ্ডের কোনো একটা বর্ণনা চেয়েছে তোমার থেকে, তুমি সেই চিত্রটা অঙ্কন করে হৃৎপিণ্ডের জায়গাগুলো ভালো করে মার্ক করে দেওয়ার চেষ্টা করবে। তোমাকে জিওগ্রাফিতে কোনো একটা ডায়াগ্রামের নিয়ে কোনো একটা বর্ণনা চাওয়া হয়েছে, সেখানে বর্ণনাটা লেখার পাশাপাশি সুন্দর করে পাশে একটা ডায়াগ্রাম লিখে এঁকে দেবে। তাতে কি হয়, এক্সামিনার অনেক বেশি প্লিজড হন, অনেক বেশি খুশি হন এবং তোমার ইভ্যালুয়েশন করতে না অনেকটা সহজে, কারণ উনি জানেন যে তুমি যে বিষয়টা লিখছো তার উপর তোমার যথেষ্ট দখল রয়েছে। সুতরাং এগুলো করলে কিন্তু এক্সট্রা পয়েন্ট পাওয়া এবং এই যে 40-এ 40 পাওয়ার সম্ভাবনাটা কিন্তু তোমার ক্ষেত্রে অনেক বেড়ে যাবে। নেক্সট কি হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রতিটা পরীক্ষার আগে এই ধরনের ভিডিও বানালে বলে থাকি। আজকালকার বাচ্চাদের যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে তারা সময়ের মানে দামটা বুঝতে তাদের একটু সময় লেগে যায়। আমাদের পরীক্ষা 40 নম্বরের, সময়
সীমিত। সেই সীমিত সময়ের মধ্যে প্রতিটা প্রশ্ন পড়তে হবে, পড়ে উত্তরটা মনে করতে হবে এবং লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই টাইমটা খুব ম্যাটার করবে তোমার জন্য। 2 নম্বরের প্রশ্নে নট মোর দ্যান 2 থেকে 3 মিনিট তোমার নেওয়া পসিবল। 1 নম্বরের প্রশ্নে ইনস্ট্যান্টলি মনে করে আনসারটা লিখে দিতে হবে। যে প্রশ্ন পারছো না ছেড়ে চলে যাও, পরের প্রশ্নগুলো অ্যাটেম্প করো, লাস্টে যখন 15-20 মিনিট টাইম থাকবে রিভিশন করবে তখন সেই উত্তরটা লেখো। তাহলে কি হবে, সময়টা কিন্তু তোমার কাছে সীমিত সময় যে পরীক্ষা দেওয়ার অভ্যেসটা তুমি তৈরি করো। দেখো যারা তোমরা 6, 7, 8, 9 পড়ো তাদের জন্য এই ছোট ক্লাসগুলো কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা যে কোনো সময় এমন একটা জায়গায় বসবাস করি, আমরা ম্যাক্সিমাম মানুষই এক্সপেক্ট করি আমরা বড় হয়ে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন দেব অথবা আমরা শিক্ষক হব। এই যে এই ধরনের প্রফেশনস গুলোয় যাওয়ার জন্য কিন্তু সবাইকে এমন একটা পরীক্ষার মাধ্যমে যেতে হবে যেটাতে সময় সীমিত থাকবে। তাই এখন থেকে যদি আমরা এই অভ্যেসটা নিজেদের মধ্যে আনতে পারি যে সীমিত সময়ের মধ্যে কি করে ক্যালকুলেটিভ ওয়েতে প্রতিটা প্রশ্ন পড়বো এবং উত্তর দেব, তাহলে দিস উইল হেল্প ইউ টু পাস ইন দ্য হায়ার এক্সামিনেশনস। মাথায় বোঝা যাচ্ছে? আর কি করতে হবে, আমাদের আত্মবিশ্বাস এটা তো অবশ্যই রাখতে হবে, এর বাইরে কোনো কিছু নেই। তোমার আজকের দিনে তুমি যতটা প্রিপেয়ার, হয়তো পাশের বাড়ি তোমার বন্ধু বা অথবা স্কুলের পাশের বেঞ্চে বসা কোনো বন্ধু হয়তো তোমার আত্মবিশ্বাসের সাথে একটুখানি তোমাকে ভয় দেখিয়ে দিতে পারে শেষ মুহূর্তে এসে যে ওইটা পড়েছিস জানিস তো ওটা এবারে খুব ইম্পর্টেন্ট। যেহেতু এই ধরনের সামেটিভের পরীক্ষাতে কি হয়, তোমাদের স্কুলেতেই এক্সাম গুলো হয় এবং স্কুলেতেই এক্সামিনাররা কোয়েশ্চেন্স গুলো বানান, সেক্ষেত্রে অনেক সময় বন্ধুরা বলে থাকে ম্যাম কিন্তু ওটা বলেছিলেন, ওটা খুব ইম্পর্টেন্ট, পড়েছিস তো? এবং এই শেষ মুহূর্তে তুমি যদি ওটা না পড়ে থাকো আর পড়ো না, আত্মবিশ্বাস রাখো যে যেটুকু পড়েছো, যে সিলেবাসটা পড়েছো সেটাকেই বারবার রিভিশন নাও এবং সেটার ওপরেই নিজেকে প্রিপেয়ার করো। নতুন করে আর কিছু পড়তে যেও না অন্য কারোর কথা শুনে, কারণ তোমার ওপরে যে কনফিডেন্সটা তুমি এতদিন অব্দি বানিয়ে রেখেছো সেটা তোমাকে এই পরীক্ষাতে ভালো মার্কস পেতে সাহায্য করবে। এটাই শেষ কথা। এবং অবশ্যই পরীক্ষা খুব ঠান্ডা মাথায় দিতে হবে, ভীষণ ভালো করে তোমরা পড়েছো এতদিন, তাই ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। আর যাদের 2-1টা টপিক ছেড়ে গেছে কোনো ব্যাপার না, আবার পরে সামেটিভ আছে সেখানে কভার করে নেবে। লাস্ট মোমেন্টে একদম প্যানিক হবে না, বাবা মার সাথে একদম শান্তভাবে কথা বলে ভালো মন করে এক্সাম দাও এবং ম্যাট্রিকুলার প্রতিটা সদস্যর তরফ থেকে এবং সমস্ত টিচার্সদের তরফ থেকে অল দ্য বেস্ট, তোমাদের পরীক্ষা দারুণ হোক।